আচ্ছা, আজকে শুরু করছি জ্ঞানচক্ষু গল্পের দ্বিতীয় পর্ব। দেখো, আগের দিনের ক্লাসে আমি তোমাদের জ্ঞানচক্ষু এতটা পড়িয়েছিলাম। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এতটা পড়িয়েছিলাম। আজকে বাকি অংশটুকু পড়িয়ে বুঝিয়ে দেব, আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোও বলে দেব। এ কি ব্যাপার, এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। আচ্ছা, তপন সত্যি সত্যি একটা গল্প লিখে ফেলেছে। এবার লেখার পর সে নিজেই অবাক হয়ে গেছে, নিজেকেই সে লেখক ভাবতে শুরু করেছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দূরিয়ে নিচে নেমে আসে। হঠাৎ সে যখন নিজের মনে একটা অনুভূতি আসে, তখন সে দূর দাঁড়িয়ে নিচে নেমে আসে এবং ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। তাহলে যখন প্রশ্ন আসবে এই রকম আসবে যে তপন প্রথম গল্প লেখার পর কার কাছে গিয়ে বলেছিল, প্রথম গল্প লেখার পর তপন কার কাছে গিয়ে বলেছিল? উত্তর হবে ছোটো মাসি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। এখানে দেখো, প্রশ্ন দুটো আসতে পারে। একটা হবে যে তপনের বন্ধুকে, চিরকালের বন্ধুকে, উত্তর ছোটো মাসি। আরেকটা আসতে পারে আরেক ধরনের বন্ধু দিক থেকে, যে তপনের সঙ্গে ছোটো মাসির কী সম্পর্ক বা কেমন সম্পর্ক, তখন বলতে হবে বন্ধুত্বের। অপশানে দিয়ে দিল বন্ধুত্বের বা আরও কিছু, তখন হবে বন্ধুত্বের। আর এইখানে প্রশ্ন আসতে পারে যে কত বছরের তাদের মধ্যে তফাৎ ছিল, মানে তপনের সাথে তার ছোটো মাসি কত বছরের তফাৎ, বা বয়সে ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়। তখন উত্তরে দিতে হবে 8 বছর, দেবে 8 বছর, 7 বছর, 6 বছর, 4 বছর, উত্তর হবে 8 বছর। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটা মুরব্বি হয়ে গেছে। বিয়ের পর ছোটো মাসি কেমন হয়ে গেছে? মুরব্বি। এই গল্পটা সবাই না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলল। কি বলল দেখো, এই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে নিয়েই পিঠ চাপড়ানো সুরে বলে। কে বলল? ছোটো মাসি। সবটা পড়লো না, পিঠ চাপড়ানো সুরে মানে ওপর ওর প্রশংসা করলো। ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। তখন কি বলল ছোটো মাসিকে? ভালো হবে না বলছি ছোটো মাসি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই। বলছে তুই বস, দাঁড়া একটুখানি সবুর কর, আমি তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেনই যে। কোথায় গল্পের সেই 8-7 ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি? যে ছাপার অক্ষরে 8-7 গাঁথা চেহারাটি কোথায়, যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও বলছে সেই যে গেলেন, মানে ছোটো মেসোমশাইকে যে দেখাতে নিয়ে গেল, তারপরে আর কিচ্ছু নেই। ঠিক আছে, তারপর কি হলো? মাসিকে মেসো দেখলো যখন, আরে বাবা খেপছিস কেন, লিখে ফেলার পর হচ্ছে ব্যাপারটা। এবার তো বিয়ে বাড়ি কেটে গেছে, এবার বাড়ি চলে এসেছে তপন তখনও পর্যন্ত সেই অপেক্ষায় আছে যে ছাপার অক্ষরে তার গল্পটা কবে সে দেখতে পাবে, যার জন্য সে হাঁ করে বসে আছে। আচ্ছা, তারপরের যে অংশটুকু তো দেখো, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। কেন হয়ে গেছে? কারণ সবাই জেনে গেছে সে একটা গল্প লিখেছে। কবি, সাহিত্যিক আর কথাশিল্পীর নাম হয়ে গেছে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, বলছে তোর হবে বাবা তোর হবে, সবাই বলছে আর কি ঠাট্টা করে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। এত ঠাট্টা তামাশা হচ্ছে, সেটা তপনের ভ্রুক্ষেপই নেই যে ঠাট্টা তামাশা হচ্ছে। তখন সে কিন্তু আরও 2-3টে গল্প লিখে ফেললো।
ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে। ছুটি ফুরিয়ে এসেছে, স্কুলের ছুটি, তো গরমের ছুটি, তবুও হোম টাস্ক কিন্তু করেনি, কিন্তু লিখে চলেছে, এতই তাকে নেশায় পেয়েছে। লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে তপন কী নামে পরিচিত? উত্তর হবে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। অপশানে অনেকগুলোই থাকবে এমসিকিউতে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী, কবি, লেখক, কথাশিল্পী, কবি, গল্পকার, কথাশিল্পী বা সাহিত্যিক, আর একটা কোনোটিই নয়। তখন উত্তর হবে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর এইখান থেকে আসবে তপন আরও কটা গল্প লিখে ফেলেছিল? উত্তর হবে 2-3টে। আর একটা প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, নেশায় কাকে পেয়েছিল, কেন পেয়েছিল? তপনকে নেশায় পেয়েছিল, গল্প লেখার নেশায় পেয়েছিল, ঠিক আছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। এমন সময় কি ঘটনা ঘটলো যখন বিষণ্ণ মন নিয়ে বসে আছে? ঘটনাটা হলো যে ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। হাতে তার এক সংখ্যা, সন্ধ্যা তারা। তাহলে কি না বলছে যে তারপর ছুটি যখন ফুরিয়ে গেল তখন রীতিমতো সে পড়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। কীভাবে শুরু করেছে দেখো, প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন, যে এখনও তো ছাপার অক্ষরে সে পেল না হাতে। তারপরে কি ঘটনাটা ঘটলো, ঘটনাটি কি এমন সময় ঘটলো সেই ঘটনাটি ব্যাখ্যা করো, এমন প্রশ্ন আসবে। তখন তোমাদের করতে হবে কি ঘটনা না, তপনের লেখা তপনের লেখা গল্পটি ছাপার অক্ষরে পাওয়ার ঘটনার কথা এখানে বলা হয়েছে। ছোটো মাসি আর মেসো একদিন যখন বেড়াতে আসে তখন হাতে সন্ধ্যাতারা পত্রিকা ছিল। কেন? হেতু, সন্ধ্যাতারা নিয়ে কেন? সে ভাবছে কেন? বুকের রক্ত ছলকে উঠল তপনের। এখানেও কিন্তু প্রশ্ন আসবে, বুকের রক্ত কার ছলকে উঠল? তপনের? কার ছলকে উঠলে 1 নম্বরে প্রশ্ন এলো, ধরো উত্তর হবে তপনের। এবার যদি আসে কেন ছলকে উঠলো, তখন বলতে হবে ছোটো মাসি আর মেসো একদিন তপনের বাড়িতে যখন বেড়াতে আসে তখন মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা ছিল, যাতে তপনের লেখা ছাপার অক্ষরে বেরিয়েছিল, লেখা গল্পটি ছাপার অক্ষরে বেরিয়েছিল। সেই কথাটা সন্ধ্যাতারা পত্রিকা তাই দেখে বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু যদি বলে সবচেয়ে সুখের দিনটি কি, তখন কিন্তু বলতে হবে এই ঘটনাটাই বলতে হবে। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? বলছো তপন কুমার রায়ের লেখা গল্প, তাহলে দেখো এখানে কেন, এটা কি সম্ভবের কথা বলা হয়েছে? বলছে ছাপার অক্ষরে সত্যিই তপনের হাতের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ছাপার অক্ষরে ঘুরবে, এটাই কিন্তু একটা অসম্ভব একটা ঘটনার কথা বলা হচ্ছে। সত্যি কি তাই? এই ঘটনার কথাই এখানে বলা হয়েছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এই দেখো এইখানে বলছে ঘটনাটি কি, এই যে তপনের লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে ছাপার অক্ষরে, সেটাই বলা হয়েছে অলৌকিক ঘটনা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। দিয়ে দিল কোন পাঠ্যাংশের অন্তর্গত, উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও, বা কোন অলৌকিক ঘটনার কথা বা কোন ঘটনার কথা বলা হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কী নাম রয়েছে দেখো, প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তপন কুমার সূচিপত্রে তাহলে কী নাম ছিল গল্পটার? প্রথম দিন। আর তপনের কী নাম ছিল? শ্রী তপন কুমার রায়। যদি বলে সূচিপত্রে তপনের কী নাম ছিল, সূচিপত্রে তপনের নাম ছিল শ্রী তপন কুমার রায়। আচ্ছা, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। দেখো গল্পের নাম কি ছিল বললে, কিন্তু উত্তর হবে প্রথম দিন, ঠিক আছে। অপশনাল প্রশ্নও কিন্তু তোমাদের এসে থাকবে এমসিকিউতে, আবার কিন্তু শর্ট প্রশ্নও আসতে পারে। আচ্ছা, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন একটু আধটু কারেকশান করতে হয়েছে, অবশ্য নেহাত কাঁচা তো। আচ্ছা, এখান থেকে ধরো
এখান থেকে একটা প্রশ্ন ধরো এলো, মৃদু মৃদু কেন হাসেন, মেশো কেন মৃদু মৃদু হেসেছিলেন আর কি বলেছিলেন? ধরো বলল, এখান থেকে একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য। কিসের কথা বলা হয়েছে, কে কথাটা বলেছে, ছোটো মাসি, ছোটো মেশো, এই অপশানগুলো থাকবে। বা শর্ট প্রশ্নে দিয়ে দিল একটু আধটু কারেকশানের কথা কে বলেছে, করেছে, কে করে দিয়েছে, ছোটো মেশো। নেহাত কাঁচা তো, মেশো বলছে নেহাত কাঁচা হাত তো, তাই একটু কারেকশান করে ছাপতে হয়েছে। মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, এটাও লাইন তুলে প্রশ্ন আসে। ওই কারেকশানের কথা, কোন কথাটা ছড়িয়ে পড়লো? যে মেশো কারেকশান করে দিয়ে ছাপিয়ে দিয়েছে, এই কথাটা কিন্তু ছড়িয়ে পড়লো। বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। বাবা কি বলল? বাবা বলছে তা ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশানের কথা। ক্রমশ ওই কথাটা, কোন কথাটা ছড়িয়ে পড়লো? বাবা বলেন তাই না হইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। দেখো ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়লো, মেশোর লেখা কারেকশান, ঠিক আছে, মেশোর লেখা কারেকশান করা, ক্রমশ কারেকশান করে ছাপিয়ে দেওয়ার কথাটা ক্রমশ ছড়িয়ে পড়লো। বাবা বললেন তাই না হইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বললেন যে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। তা ওই রকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কে বলেছিল? বলতে হবে মেজো কাকু। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, বলছে আমাদের যদি অমন একটা মেশো থাকতো না তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। তাহলে তপনের বাড়িতে ছোটো মাসি কী খেয়েছিল? এখানে খুব বড় প্রশ্ন, একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ডিম ভাজা আর চা, উত্তর হবে ডিম ভাজা আর চা। আর মেশো কী খেয়েছিল? শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? বলছে এটা আর অন্য কথা নয়, শুধু গল্পের কথা। কার কথা হচ্ছে? তপনের গল্পের কথা, মেশোর ছোটো মেশোর মহত্বের কথা। তিনি যদি না যেতেন তাহলে সন্ধ্যাতারার সম্পাদক কুড়ে আঙুল দিয়েও তপনের লেখাটা ছুঁয়ে দেখতো না। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে, কোন ভয়ঙ্কর আহ্লাদের কথা বলা হয়েছে? গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা বলা হয়েছে বা আহ্লাদ খুঁজে পায় না বলেছে, কেন বলা হয়েছে এই কথা? প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। কারণ তপন যখন শুনছিল লেখা ছাপানোর কথা তখন সে কিন্তু অন্য কোথাও হারিয়ে গিয়েছিল, কারণ সে যখনই শুনেছে তার লেখা কারেকশন হয়েছে তখন তার সেই কথাবার্তাগুলোর মধ্যে কিন্তু আর মন ছিল না। চলে আসছি পরের অংশটুকুতে। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। ওর মা বলল, পড় তো তপন শুনি। কে বলল? মা, ছোটো মেশো, মেজো কাকু, ছোটো মাসি। উত্তর হবে কিন্তু কে বলল? তপনের মা। অপশানে থাকবে তপনের মা। বাবা তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? ধরো এখান থেকে দিল, এ কার লেখা? উদ্ধৃতাংশটির ব্যাখ্যায় বুঝিয়ে দাও, বা উদ্ধৃতাংশটি কোন পাঠ্যাংশের কার লেখা এবং ব্যাখ্যায় বুঝিয়ে দাও। এ কার লেখা মানে এটা নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু থেকে, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে এই অংশটুকু। এই অংশে বলা হয়েছে যে এই কার লেখা বলতে তপনের লেখার কথা বলা হয়েছে, কারণ তপন যখন কারেকশানের করার পর, ছোটো মেশো যখন কারেকশান করে দিয়েছিল তপনের লেখাগুলো, তখন ছাপার অক্ষরের কারেকশানের পর যখন বেরিয়েছিল তখন তপনের কাছে সেটা নতুন মনে হয়েছিল, একেবারে নতুন আনকরা হয়ে গেছিলো, ঠিক আছে। আচ্ছা দেখো, এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোরা নতুন বলা হয়। তপনের অপরিচিত, তপনের কিন্তু মনে ছিল না বলতে অপরিচিত, তার কাছে পরিচিত ছিল না লেখাগুলো। সে যেটা লিখেছিল সেটা তার কাছে একদম নতুন আনকোরা হয়ে গিয়েছিল, মানে কারেকশানের পর।
এর মধ্যে তপন কোথায়, মানে এইটাও আসতে পারে এর মধ্যে তপন কোথা, কিসের কথা বলা হয়েছে, তপনের লেখার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে, তপনের প্রথম দিন গল্পটি লেখার পর ছাপার অক্ষরে বেরোনোর পর যেহেতু ছোটো মেশো কারেকশান করে ছাপিয়ে দিয়েছিল, সেই কারণে সেখানে তপনের লেখাগুলো পুরো তপনের কাছে অপরিচিত মনে হয়েছিল, নতুন করা ছিল, সেই কারণে তপনের এই উদ্ধৃতাংশটির এই ব্যাখ্যা করা হয়েছে। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন, মানে প্রথম থেকেই কারেকশান, একটু আধটু না, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, বলছে সবাই তো শুনতে চাইছে তবু পড়ছিস না, না কি অতি আহ্লাদে বাক্য সরে গেল, কি না নাকি অতি আহ্লাদে বাক্য সরে গেল, বলছে অতি বাক্য, দেখো কি অতি আহ্লাদে বাক্য হরে গেল, বলছে তা কী রে তোর কি মানে বাক্য হারিয়ে গেল, হরে বলতে হারিয়ে গেল আহ্লাদে। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। কি রব উঠেছিল, তপনের লেখক মেশো তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপন কি করে, শার্টের তলাটা তুলে চোখ মোছে, তাই তো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন দুঃখের দিন, কেন এখানে যদি প্রশ্ন আসে, আজ যেন মনে হয় তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন মনে হয়েছে, কেননা তপনের লেখাটা প্রথম থেকে আগাগোড়াই তার মেসোমশাই কারেকশান করে দিয়েছিল, একেবারেই নতুন ছিল, সেই কারণে দুঃখের দিন ছিল, সেই দিনটাই তার দুঃখের দিন ছিল, তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে দিগিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। বলছে তপন আর কোনো দিন নিজের লেখা কাউকে ছাপতে দেবে না, যদি দিতেই হয় সে নিজে গিয়ে দেবে, তাই তো। সুতরাং দেখো এখানে তপনের জ্ঞানচক্ষু গল্পে তপনের যে লেখক হয়ে ওঠার কাহিনীটা রয়েছে, সেটা কিন্তু তপনের একটা জ্ঞানচক্ষু সত্যিই খুলে গেল যে নিজের লেখাও নিজে ছাপতে দেবে, কেউ কারেকশন করে দিলে সেটা কিন্তু আগাগোড়াই বদলে যায়। সেই জন্য কিন্তু সেটা একটা মনের সবথেকে বড় দুঃখ, নিজের লেখা নিজেই ছাপতে দেবে, তারপর থেকে তপন সংকল্প করলো। আচ্ছা দেখো এখানে আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছু প্রশ্ন আমি এখান থেকে আসবে বলে আশাপূর্ণা দেবী সম্পর্কে তোমাদের জানতে হবে। অবশ্যই আশাপূর্ণা দেবী কত সালে জন্মগ্রহণ করেছেন, 1909, আর মৃত্যু হয়েছে 1995। অন্যতম প্রধান বাঙালি লেখিকা ছিলেন। জন্ম কোথায়, কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতা তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেখো ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নিপরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। যদি দেয় শশীবাবুর সংসার কার লেখা, হবে আশাপূর্ণা দেবী। ছোট ঠাকুরদার কাশিযাত্রা, আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি কার লেখা, আশাপূর্ণা দেবী। তার রচিত যদি বলে দুটো আশাপূর্ণা দেবীর লেখা দুটো গ্রন্থের নাম লেখো বা একটি গ্রন্থের নাম লেখো, তাই সবগুলোই তোমাদের অন্তত 4টে মুখস্থ করে রাখতে হবে। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, 63টা গ্রন্থ। তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। মনে রাখবে প্রথম প্রতিশ্রুতির জন্য কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলিট এবং নানা সরকারি খেতাবে কিন্তু ভূষিত হয়েছেন। তাহলে এই গেল জ্ঞানচক্ষু গল্পের সম্পূর্ণ আলোচনা, দুটো পর্ব মিলিয়ে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এর পরের পর্বে থাকবে জ্ঞানচক্ষুর প্রশ্নোত্তর পর্ব। তোমাদের ভালো লাগলে তোমরা ক্লাসটা তাড়াতাড়ি জয়েন করে সাবস্ক্রাইব করে রাখো।
থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।